আমি? আগে কে এনে দিয়েছে? আম্মু। চল তুই নিয়ে আসবি, আমি শুধু সঙ্গে যাব। আমি কিনতে পারবো না এইসব। আমি এখন কিভাবে বাইরে যাব? ড্রেস নষ্ট হয়ে গেছে। শ্রাবণ চরম বিরক্তি নিয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এ তো ঝামেলা, ভালো লাগে না। আগে একা ছিল, কত ভালো ছিল। কিসে যেন বিয়ে করতে গেল। প্লিজ এনে দাও। এই বালে বিয়ে মানুষ করে? এক বউয়ের কত কিছু লাগে, এটা লাগবে ওটা লাগবে, আছে একটার পর একটা। আগেই তো ভালো ছিলাম। আর জীবনে বিয়ের নাম মুখে নেব না। কি আরও বিয়ে করতে চাইছো? আরও? তুই এই ডাইনির বাচ্চার জীবনে এনেই জীবন টানাচ্ছে না। আর কোনো ঝামেলাই চাই না আমার জীবনে। একটু থেমে আবার বলো, আজকে আমি এনে দিচ্ছি, এরপর তুই নিয়ে আসবি। এরপর আর একদিন আমাকে বলে তোর মাথা ফাটিয়ে দেবো বান্দির বাচ্চা। সোয়া মাথা নাড়ায়। শ্রাবণ দরজা দিকে এগিয়ে যেতে যেতে বলে, বালের একটা বিয়ে করেছিলাম, দেখ ভাল লাগে না। এখনই বাল ছাল আনা লাগবে। নাম যেন কি? বলতে বলতে ফোনের স্ক্রিনে তাকায়। বিড়বিড় করে সোহাগকে গালি দিতে দিতে বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। 10 মিনিট হওয়ার আগে শ্রাবণ ফিরে আসে ফ্ল্যাটে। রুমে আসতে দেখে সোহা ওয়াশরুম থেকে বের হচ্ছে। রুম আর ওয়াশরুম করতে করতে এই মেয়ে দিন যাবে বোধহয় আজকে। শ্রাবণের হাতের দিকে তাকিয়ে সোহার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। অবাক হয়ে বলে, এতগুলো? সবগুলো সোয়ার হাতে ধরিয়ে দেয়। সোয়া বলে, দোকানের সব নিয়ে এসেছে নাকি? হ্যাঁ, আরও থাকলে সেগুলো নিয়ে আসতাম। আর একদিন এইসব বালছালের কথা আমাকে বললে তোর খবর আছে। তুমি না এনে দিলে কে এনে দেবে? যা লাগবে লিস্ট করবি, আমি তোকে সঙ্গে নিয়ে যাব, তুই নিয়ে আসবি। সব বলে না কিছু। এতগুলো কেউ নিয়ে আসে? পুরো এক বস্তা। এগুলো দিয়ে তো ওই দোকান খুলে বসতে পারবে। তখন ধূপধাপ পা ফেলে রুমের বাইরে বেরিয়ে যায়। সোয়া একটা প্যাকেট বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, বড় মানুষের বড় বড় কাজ কারবার। 2 প্যাকেট নিয়ে আসলেই হতো। ভালোই হয়েছে, আগামী 6-7 মাস অনায়াসে চলে যাবে। বাইরে বেরিয়ে গেল। 1 ঘন্টা পরে আবার ফ্ল্যাটে ফিরে আসে শ্রাবণ। বাইরে আজ মন টিকছে না, কেমন ছটপট ছটপট লাগছে। রুমে এসে চেঞ্জ করে নেয়। শীষ বাজাতে বাজাতে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে আসে। কপালে কয়েক ভাঁজ ফেলে ফ্লোরে জুবুথুবু হয়ে বসে থাকা শোয়ার দিকে তাকায়। এভাবে বসে আছে কেন? চুলার দিকে তাকিয়ে দেখে চুলার উপর রান্না চাপানো। কি হয়েছে, এভাবে বসে আছিস কেন? চমকে ওঠে সোহা। মাথা তুলে সামনে দাঁড়িয়ে থাকা শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণ পুনরায় বলে, কি হয়েছে, এভাবে এখানে বসে আছিস কেন? ভয় পেয়েছিস? সোহা দুদিকে মাথা নাড়ায়। ভয় পাইনি। শ্রাবণ ভালোভাবে খেয়াল করে দেখে সোহার হাত সহ পুরো শরীর থরথর করে কাঁপছে। এগিয়ে এসে পায়ের উপর ভর করে বসে সোহার সামনে। ভয় পাসনি তাহলে কাঁপছিস কেন এইভাবে? চুপ করে থাকে। শ্রাবণের গলার স্বর এখন কিছুটা নরম হয়। বল, কি হয়েছে? পেট ব্যথা করছে? গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে? সোয়া দুদিকে মাথা নাড়ায়। তাহলে কি হয়েছে? খুলে না বলে বুঝবো কিভাবে কি হয়েছে? কিছু বলতে না পেরে উঠে দাঁড়ায় সোয়া। তীব্র ব্যথায় কুকিয়ে ওঠে। থরথর করে কাঁপছে পুরো শরীর। ব্যথার কারণে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। চোখ দুটো পানিতে টলমল করছে। আবার তরকারি প্রায় হয়ে এসেছে। ঢাকনা তুলে নাড়া দিয়ে আবার ঢেকে দেয়। শ্রাবণ উঠে দাঁড়ায় ওর পাশে। কিছুটা কর্কশ গলায় বলে, এই কি হয়েছে তোর? ভালোভাবে জিজ্ঞেস করছি, ভাল লাগছে না? কানে নিচে দুইটা দিয়ে মুখ থেকে কথা বের করতে হবে। বসে পড়ে আবার। শ্রাবণ রেগে তাকিয়েছে ওর দিকে। জোরে ধমক দিয়ে বলে, এই কুত্তা বাচ্চা, কি জন্য পেট ব্যথা করছে জিজ্ঞেস করছি না? পিরিয়ড হওয়ার কারণে ব্যথা করছে। কথাগুলো বলে আবার মুখ নামিয়ে নেয় সোহা। শ্রাবণ তাকিয়ে রইল ওর দিকে। ওর মাথা থেকে তো বেরিয়ে গিয়েছিল ব্যাপারটা। এইভাবে ঠকঠক করে কাঁপছে, আবার রান্না করছে। সোহার সামনে বসে বলে, পেট ব্যথা নিয়ে রান্না করছিস কেন? রান্না না করলে দুপুরে কী খাবে? রুমে যা, রান্না শেষ হোক। আমি যেতে বলেছি, যা। রান্না করতে হবে না। খাবে কি? অর্ডার দিয়ে দেবো। সোয়া বসা দেখে উঠে দাঁড়ায়। শ্রাবণ তাকিয়ে দেখে ওকে। সোয়ার শরীর থরথর করে কাঁপছে। সামনের দিকে ঝুঁকে আছে কিছুটা। এসব কি করবি? ফ্রিজে তুলে রাখি, নয়তো নষ্ট হয়ে যাবে। শ্রাবণ উঠে দাঁড়িয়ে নিজে ফ্রিজে তুলে রাখে সব। সোয়া চুলা বন্ধ করে দেয়। শ্রাবণ ওর হাত ধরে বলে, আর কিছু করতে হবে না, পরে করবি সব। চল এখন। হাঁটতে গিয়েও হাঁটতে পারছে না সোয়া। ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। ওর অবস্থা দেখে শ্রাবণ ওকে পাতাগুলি তুলে নিয়ে হকচকিয়ে যায় সোহা। তাড়াহুড়া করে বলে, কি করছো? শ্রাবণ বলে না কিছু। রুমে এসে সোহাকে বিছানায় শুয়ে দেয়। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সোহা তাকিয়ে থাকে ওর দিকে। কি ভাবছে বোঝার চেষ্টা করছে। শ্রাবণ ঘুরিয়ে দাঁড়িয়ে বলে, প্রত্যেকবার এমন ব্যথা করছে?
সোহা দুদিকে মাথা নাড়িয়ে বলে, অনেক আগে 2-3 বার এমন হয়েছিল, আজকে আবার হয়েছে। ঠিক হবে কি করলে? আম্মু কি যেন একটা ওষুধ এনে দিয়েছিল। নাম কি মনে নেই। কোন বার মনে থাকে তোর? সোয়া চুপ করে থাকে, ব্যথায় জড়সড় হয়ে গুটিয়ে শুয়ে আছে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, আসছি আমি, চুপচাপ শুয়ে থাক। শ্রাবণ চলে যেতেই সোয়া উপর হয়ে সোয়া হাঁটু ভাঁজ করে, গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। শ্রাবণের ভয় চিনচিনে পেট ব্যথা নিয়ে রান্না করতে গিয়েছিল। রান্না করতে করতে ব্যথা বেড়ে সহ্য ক্ষমতা হারিয়ে গেছে। শ্রাবণ ফিরে এসে খাবার না পেলে যদি ওকে উত্তম মাধ্যম দেয়, এই ভয়ে রান্না করতে গিয়েছিল। কিন্তু এই বদরাগী মায়াহীন ছেলের মনে তো আজ ওর জন্য একটু দয়া মায়া জন্মেছে দেখা যায়। অল্প কিছুক্ষণ পরে শ্রাবণ ফিরে আসে ফ্ল্যাটে। গ্লাসে পানি ঢেলে একটা ট্যাবলেট বের করে বিছানার পাশে দাঁড়িয়ে বলে, উঠে এটা খা, ব্যথা ঠিক হয়ে যাবে। শোয়া সোজা হয়ে উঠে বসে, দ্রুত ট্যাবলেটটা খেয়ে আবার শুয়ে পড়ে। গ্লাসটা রেখে রুম থেকে বের হতে যেতে হতে বিড়বিড় করে বলে, মেয়ে মানুষ জীবনে রাখা অনেক ঝামেলার প্যারা। পুরুষ মানুষ কেন বিয়ে করতে পাগল হয় বুঝি না। সন্ধ্যার পর পর চৌধুরী বাড়ির কলিং বেল বেজে ওঠে। মেয়েটা এগিয়ে এসে দরজা খুলে দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। স্পর্শ বিরক্ত হয়ে বলে, ভিতরে যেতে দেবেন নাকি এভাবেই দাঁড়িয়ে থাকবেন মূর্তির মতো? মেয়ের দ্রুত রাস্তা ছেড়ে দাঁড়ায়। স্পর্শ কাঁধে ব্যাগ আর দু হাতে দুটো সুটকেস নিয়ে ভেতরে প্রবেশ করে। তনিমা চৌধুরী সোফায় বসেছিলেন। ছেলেকে ফিরে আসতে দেখে খুশিতে ওনার চোখ দুটো চকচক করে ওঠে। দ্রুত সোফা ছেড়ে এগিয়ে আসেন ছেলের দিকে। ছেলেকে জড়িয়ে ধরার উদ্যত হতেই স্পর্শ ভীষণ বিরক্ত নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, দূরে থাকবেন আমার কাছ থেকে, আদিক্ষাতে দেখাতে আসবেন না কেউ। তনিমা চৌধুরী ছেলেকে যেতে যতটা খুশি হয়েছিলেন, ছেলের কথা শুনে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন। স্পর্শ না থামিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে ছলছল নয়নে তাকিয়ে রইল তনিমা চৌধুরী। শিয়াম সিঁড়ি বেয়ে নিচে নামার সময় মেজো ভাইকে দেখে খুশি হয়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, ভাইয়া তুমি ফিরে এসেছো, আমার অনেক আনন্দ হচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি ফিরে এসেছো। আসলাম ফিরে। তোমার শরীর কেমন এখন? জ্বর ঠিক হয়েছে? দাদাভাই কোথায়? রুমেই আছে। একটা সুটকেস নিয়ে আয় আমার রুমে, চলো। করিডোরে আসতে বাবার সঙ্গে দেখা হয় স্পর্শের। বাবাকে দেখেও না দেখার ভান করে নিজের রুমের দিকে আগায়। নিজের রুমের দিকে আগায়। শামীম রেজা চৌধুরী ছেলেকে পিছু রেখে এগিয়ে আসতে আসতে বলেন, কেমন আছে স্পর্শ? স্পর্শ উত্তর দেয় না। দ্রুত পায়ে নিজ নিজ রুমের ভিতরে প্রবেশ করতে দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। শামীম রেজা চৌধুরী বন্ধ দরজার দিকে তাকিয়ে রইলেন। একদম বড় ভাইয়ের মতো হয়ে গেছে। উনি তো ভেবেছিলেন ওনার এই ছেলেটা ভদ্র, কিন্তু এখন তো দেখা যাচ্ছে ছেলের মতোই অভদ্র হয়েছে। হোস্টেলে ভার্সিটিতে কতবার গিয়েছিল হিসেব নেই। স্পর্শ একবারও কথা বলেনি, বরং ইগনোর করেছে সবসময়। স্বভাব চরিত্র একদম বড় ভাইয়ের মতো হয়ে যাচ্ছে দিন দিন। এখন রাগের মাথায় বড় ভাইয়ের মতো বাপের গায়ে হাত না তুললেই হয়। নিচে নেমে আসতে স্ত্রীকে দেখতে পান সিঁড়ির দিকে তাকিয়ে থাকতে। এভাবে সিঁড়ির দিকে কি দেখছো? স্পর্শ কথা বলছে তোমার সঙ্গে। তনিমা চৌধুরীর চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। কম্পিত স্বরে বলেন, কথা তো বলেছে, তবে কি? ওর কাছ থেকে দূরে থাকতে বলেছে, আদিক্ষাতে দেখাতে নিষেধ করেছে। আমার ছেলেটা কেন এমন হয়ে গেল? সব তোমার বড় ছেলের দোষ। ওর জন্যই এত অশান্তি সৃষ্টি হয়েছে বাড়িতে। তোমার বড় ছেলে আমার ছেলেকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। শ্রাবণের কণ্ঠে হঠাৎ গান শুনে পুনরায় পেছন ফিরে তাকায় সোহা। শ্রাবণ গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর দিকে। শ্রাবণের কপাল ও ভুরু কুঁচকে যেতেই দৃষ্টি সরিয়ে নেয় সোহা। এখনই লাগবে এক ধমক। বাজখাই গলায় বলবে, এভাবে তাকিয়ে কি দেখছিস? আয়নার দিকে তাকিয়ে চুলগুলো ব্রাশ করতে শুরু করে। শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়ায়। ধীরে পায়ে এসে শোয়ার পেছনে দাঁড়ায়। ওকে পেছনে দেখে শোয়া গলা শুকিয়ে কাট। শ্রাবণের চাহনি দেখেই বুঝতে পারছে কোন দিক তাকিয়ে আছে। শোয়া শ্রাবণের কাছ থেকে দূরত্ব তৈরি করতে শ্রাবণ ডান হাতে শোয়ার কোমর জড়িয়ে ধরে হ্যাঁচকা টানে, নিজের বুকের সঙ্গে ঠেকিয়ে নেয়। শোয়ার হাত থেকে হেয়ার ব্রাশ নিয়ে পড়ে যায়। চোখ জোড়া খিচে বন্ধ করে দুই হাতে নিজের পরনের জামা খামচে ধরে। শ্রাবণ অগোছালো মুখ ডুবায় শোয়ার ঘাড়ে। ছোট ছোট চুমু দিতে দিতে বাইট বসিয়ে দেয় একটা। সোয়াল ছটফটিয়ে ওঠে। ও এতদিন বুঝতে পেরে গেছে শ্রাবণের দুর্বলতা কোথায়। ওর ঘাড় উন্মুক্ত দেখলেই শ্রাবণ মুখ ডুবিয়ে দেয় একটা অসময়ে কম করে হলেও একটা বাইট দেবেই। শ্রাবণ এখন নিজের নিয়ন্ত্রণে নেই, সেটা খুব ভালো করে বুঝতে পারছে সোহা।
দিশেহারা শ্রাবণ আরও উন্মাদ হয়ে ওঠার আগেই ওকে হুঁশিয়ে আনার জন্য সোয়া আগের চেয়েও বেশি ছটফটিয়ে বলে, কি করছো, ছাড়ো। শ্রাবণ ছাড়ে না, হাতের বাঁধন আরও গাঢ় করে ঘাড়ে মুখ ঘষে নেশালো গলায় বলে, নো ছাড়াছাড়ি। সোয়া নড়েচড়ে আরও বাড়িয়ে দিয়ে শ্রাবণের ঘাড় থেকে মুখ তুলে রাগী গলায় বলে, দেবক কানে নিচ্ছি একটা, কাজের সময় শুধু ডিস্টার্ব। চুপচাপ থাক, ডিস্টার্ব করবি না আমাকে। সোয়া নড়াচড়া বন্ধ হয়ে যায়। ও কাজের সময় ডিস্টার্ব করছে, নাকি শ্রাবণ ওর কাজের সময় এসে ওকে ডিস্টার্ব করছে? ও তো চুল বিরাস করছিল, ওকে এখন কি আসতে বলেছে? শ্রাবণ সোহাকে নিজের দিকে ফিরিয়ে নেয়, দু হাতে মুখ আগলে ধরে কাজল কালো আঁখি দয়ে দৃষ্টি করে। এলোমেলো খোলা চুলে কাজল কারো আঁখি যুগল শ্রাবণকে আরও ঘড়ির মধ্যে ডুবিয়ে দিচ্ছে। নেশা জাতীয় কিছু খেলে কেমন নেশা হয় শ্রাবণের জানা নেই, তবে শোয়ার কাছাকাছি আসলেই শ্রাবণ ঘোরের মধ্যে চলে যায়, নেশা ধরে যায়। চোখের দৃষ্টি থেকে দৃষ্টি সরিয়ে উষ্ঠ জোড়া দৃষ্টি স্থির করে। শোয়ার গোলাপি অধর জোড়া তীর তীর করে কাঁপছে। শোয়ার গাল থেকে এক হাত চুলের ভাঁজে গলিয়ে দেয় শ্রাবণ। শোয়ার মুখ নিজের দিকে টেনে এনে নিজেও মুখ নামিয়ে নেয় শোয়ার মুখের দিকে। নিজের অধরের জোড়া দিয়ে বন্দি করে শোয়ার অধর জোড়া। অনুভূতির জোয়ারে ভেসে শোয়ার দুই হাত আঁকড়ে ধরে শ্রাবণকে। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দেয় শ্রাবণ। শোয়া ভালোভাবে শ্বাস নেওয়ার আগেই শ্রাবণ ওকে নিজের সঙ্গে মিশিয়ে উঁচু করে ধরে বিছানায় চলে আসে। রাত পেরিয়ে ভোর হয়, শোয়া ঘুম ভাঙে। আলমোড়া দিয়ে শোয়া থেকে উঠে বসে। ভেজা এলোমেলো চুলগুলো পিঠময় ছড়িয়ে পড়ে। নিজের আশেপাশে তাকিয়ে বুঝতে পারে শ্রাবণ জিমে চলে গেছে। মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে গেছে, কিন্তু দুজনের মধ্যকার সম্পর্ক এখনও আগের মতোই আছে। না আগের চেয়ে ভালো হয়েছে, আর না আগের চেয়ে খারাপ হয়েছে। সে এক জায়গায় স্থির হয়ে আছে। বিছানা ছেড়ে নেমে বিছানা গুছিয়ে রাখে। সারা শরীর ব্যথা হয়ে গেছে। ঘুম ঘুম ভাব দূর হয়নি এখনো। আরও কয়েক ঘন্টা ঘুমাতে পারলে ভালো লাগতো। ভার্সিটি যেতে হবে, তাই ঘুমানোর চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হতে যায়। মাঝেদার আন্টি এসে নাস্তা তৈরি করেছে বোধহয়। এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে খোপা করে নেয়। ফ্রেশ হয়ে এসে শুকিয়ে নেবে। জিম থেকে ফিরে আসে শ্রাবণ। টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে শোয়ার উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলে, আগে দিনে 2বার গোসল করতাম, কিন্তু এখন তোর জন্য আমাকে 3বার গোসল করতে হয়। কথাগুলো বলতে বলতে ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। শোয়া ওয়াশরুমের বন্ধ দরজা দিকে তাকিয়ে রইল হাঁ করে। এসব কি বলে গেল? ওর জন্য 3বার গোসল করতে হয়? ওর জন্য? বজ্জাত বেটা! সব বিড়বিড় করে বকা দেয় শ্রাবণকে। শব্দ করে দেওয়ার মতো সাহস তো ওর নেই, তাই দুধের স্বাদ ঘলি মেটায়। হিজাব বাঁধতে বাঁধতে শোয়ার নজর আটকায় নিজের 2 চোখের দিকে। এখনও কাজল লেগে আছে চোখে। গতরাতে শ্রাবণের গাওয়া গানের লিরিক্সগুলো মনে পড়ে। আর তারপরে ঘটনাও মনে পড়ে। লজ্জায় নিজের দিক থেকে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। গতরাতে ওর এলোমেলো চুল আর কাজল কালো চোখ জোড়া দেখেই কি শ্রাবণের রিলিক্সগুলো খেয়েছিল? সোয়া তো এটা ভেবে দেখেনি। শ্রাবণের মুখে গান শুনে ওর দিকে তাকিয়েছিল, কারণে শ্রাবণ দারুণ গান গায় সেই জন্য। কয়েকদিন আগে সোয়ার কিছু স্কিন কেয়ারের প্রোডাক্টস এনে দিয়েছিল শ্রাবণ। সেগুলোর সঙ্গে একটা কাজল এনেছিল। গতকাল হুট করে কাজল দেওয়ার শখ জেগেছিল। চুল ব্রাশ করতে গিয়ে কোনো কোনো কিছু না ভেবে কাজল পরেও ফেলে 2 চোখে। তার একটু পরে শ্রাবণ স্টাডি রুম থেকে বেডরুমে আসে। আর তারপর যা হওয়ার তা তো হয়েই গেছে। গোসল সেরে বেরিয়ে আসে শ্রাবণ। শোয়ার দিকে তাকিয়ে রসকনশীন গলায় বলে, এভাবে এখন সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন, রেডি না হয়ে? শ্রাবণের কথা শুনে দ্রুত হিজাব হাতে শুরু করে সোহা। শ্রাবণ কাভার থেকে প্যান্ট শার্ট বের করে পরতে শুরু করে। সোহা ঘাড় ঘুরিয়ে তাকায় ওর দিকে। জিম করা পেটা দেহ, মাসেলগুলো ফুলে ফেপে আছে। গোসল করার কারণে ফর্সা দেহখানা চকচক করছে আরও। এই শক্ত ভারী শরীর নিয়ে শেষ রাত পর্যন্ত ওর বুকের ওপর ঘুমিয়েছিল। এখনও শরীর ব্যথা করছে। শ্রাবণ ফট করে সোহার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে দৃষ্টি সরিয়ে নেয় সোহা। চুরি করে না দেখে সরাসরি দেখ, তোরই তো জামাই। আরও দেখবি? ড্রেস খুলবো? খুললে ভালোভাবে সব দেখতে পারবি। সোহা আর 1 সেকেন্ডও দাঁড়ায় না, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শ্রাবণের গলার স্বর বাড়িয়ে বলে, নাস্তা রেডি কর। শ্রাবণ ফিটফাট হয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। সোহা দুজনের জন্য নাস্তা রেডি করে বসে আছে। শ্রাবণ চেয়ার টেনে বসে। সোহা তাকায় না ওর দিকে।
বিনা বাক্যে নাস্তা করে দুজন। শ্রাবণ চেয়ার ছেড়ে উঠে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। সোয়া দ্রুত সব গুলিয়ে রেখে স্টাডি রুমে আসে। নিজের ব্যাগ কাঁধে নিয়ে বেডরুমে এসে ফোন ব্যাগে ভরে আবার রুম থেকে বেরিয়ে আসে। শ্রাবণের সঙ্গে বের হয় ফ্ল্যাট থেকে। লিফটের দিকে আগাতেই সেই ভদ্র মহিলার সঙ্গে দেখা হয়। ওনার দেখায় শ্রাবণ বিরক্তিতে কপাল কয়েক ভাঁজ ফেলে লিফটে প্রবেশ করে সোয়াকে নিয়ে। ভদ্রমহিলা ওনার সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করে। সোয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি তো আগে হিজাব পরতে না, কিছুদিন ধরে দেখছি পরো, হিজাব পরো কেন এখন? এমন প্রশ্ন শুনে সোয়া চুপ থাকে, তবে শ্রাবণ চুপ থাকে না আজ। ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলে, কাপড় চোপড় ছাড়াই নিয়ে যাই। বিব্রত বোধ করেন ভদ্রমহিলা। ওনার চেহারা দেখে শ্রাবণ বুঝতে পারছে ওনার মনের কথা। আগের মতো একই সুরে বলল, আপনিও তো এমনটাই চাইছেন বোধ হয়, তাই না? হিজাব না পরে কি আপনার মেয়ের মতো প্যান্ট শার্ট পরে ঘুরবে বাইরে ছেলেদের সামনে? এখন হিজাব পরছে, আগামীকাল থেকে বোকরাও পরবে। যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে চোখ বন্ধ করে রাখবেন। আমাদের দেখলে লিফট থেকে বেরিয়ে শোয়ার হাত ধরে পার্কিং লটের দিকে এগিয়ে যায় শ্রাবণ। পেছন থেকে অপমানিত বোধ করে তাকিয়ে আছে ভদ্রমহিলা। লিফটে আরও দুজন নারী পুরুষ ছিলেন। ওনারাও ভদ্রমহিলার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থেকে চলে যান নিজ গন্তব্যে। অন্যের ব্যাপারে অহেতুক না গলালে এমনই হবে। সোয়াকে বসিয়ে শ্রাবণ নিজেও উঠে বসে গাড়িতে। সোয়া ভয়ে ভয়ে মিনমিন করে বলে, এইভাবে না বললেও পারতে। শ্রাবণ গাড়ি স্টার্ট দিতে গিয়ে থেমে যায়। কটমট করে তাকায় সোয়ার দিকে, চিবিয়ে চিবিয়ে বলে, মায়া লাগছে ওই অসভ্য মহিলার জন্য। যা, মহিলা গোড়া ধরে কেঁদে আর কিছুক্ষণ। সোয়া চুপ করে থাকে। শ্রাবণ গাড়ি স্টার্ট দিতে দিতে চরম বিরক্ত প্রকাশ করে বলে, প্রত্যেকদিন শুধু শুধু বিরক্ত করে, আলাইরা সব প্রশ্ন করে করে। অন্যকে নিয়ে তো মাথা ব্যথা কেন? কুত্তার বাচ্চা, আরেকদিন ওই মহিলার সঙ্গে কথা বলে গলা চেপে তোকে মেরে ফেলবো। সোয়া এবারও চুপ করে থাকে। এখন ও যাই বলবে তাতে শ্রাবণের রাগ আরও বাড়বে বই কমবে না, তাই চুপ থাকাই ভালো। শ্রাবণ রাগে গজগজ করতে করতে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। সন্ধ্যার পরপরই ফ্ল্যাটে ফেরে শ্রাবণ। সোয়া বিছানার উপর বসেছিল। ওকে ফিরে আসতে দেখে দ্রুত ওড়না দিয়ে মাথা ঢেকে নেয় শরীরসহ। শ্রাবণের সোহার কর্মকাণ্ড দেখে ওর সামনে দাঁড়িয়ে থাকা কিছুক্ষণ। ও কীভাবে দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সোয়া শুকনো ঢোক গেলে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। কিছু কি করেছে আজ? না কিছু ভুল করেনি, তাহলে এভাবে তাকিয়ে আছে কেন? পকেট থেকে ফোন বের করতে করতে বলে, আমাকে দেখে এভাবে যে ডেকে রাখলি তাতে কি আমি আর দেখতে পাবো না? আল্লাহ তাআলা কি আমার হাত দেয়নি? এই বালের ওড়না সরাতে আমার কি এমন সময় লাগবে না, পরিশ্রম করতে হবে? সোয়া কিছু বলতে চাইলেও বলার মতো কিছু খুঁজে পেল না। শ্রাবণ যে ওর ভাবনা বুঝতে পেরে গেছে এটা তো সোয়া নিজেই বুঝতে পারেনি। যেমন রাগী বদমেজাজি খচ্চর, তেমন চালাক চতুর ধূর্ত। পকেট থেকে একজোড়া চুড়ি বের করে সোয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, এই দুটো খুলে এই দুটো পর। সোয়া হাত বাড়িয়ে চুড়ি জোড়া হাতে নেয়। আজকে চুড়ি জোড়া গোল্ডেন কালারের, ডিজাইন সুন্দর। সোয়া খুশি হয়ে শ্রাবণের দিকে তাকাতেই শ্রাবণ একজোড়া নূপুর এগিয়ে দেয়। সোয়ার চেহারা এবার আনন্দের ঝলমলিয়ে ওঠে। আগের চেয়েও শতগুণ খুশি হয় নূপুরজোড়া হাতে নেয়। শ্রাবণ শার্টের বোতাম খুলতে খুলতে সোয়ার হাস্যজল মুখের দিকে তাকিয়ে থাকে। সোয়া উল্টোপাল্টা নূপুর আর চুড়ি জোড়া দেখছে। খুশিতে চকচক করছে চোখ জোড়া। শার্ট খুলে বিছানার উপর রাখে শ্রাবণ। হাত বাড়িয়ে সোয়ার হাত ধরে আগের স্টোনের চুড়ি খুলে আজকের আনা নতুন চুড়ি পরিয়ে দেয়। আগের চেয়েও কয়েকগুণ বেশি সুন্দর লাগছে হাতটা। ডান হাত থেকে চুড়ি আর নূপুর জোড়া নিয়ে বিছানার উপর রেখে হাতের চুড়িটা খুলে নতুনটা পরিয়ে দেয়। ফর্সা হাতে গোল্ডেন কালারের চুড়ি জোড়া জল করছে। ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, নূপুর জোড়া পর। সোয়া খুশি হয়ে দ্রুত নূপুর জোড়া পরে নেয় পায়ে। ওর তো এখন খুশিতে আর আনন্দে নাচতে ইচ্ছে করছে। ঘুরে ফিরে বারবারই হাত আর পা দেখছে। পা নালে নুপুরের থেকে ঝনঝন শব্দ ভেসে আসছে। অনেক ভালো লাগছে ওর। সোয়া বলতে বাধ্য, শ্রাবণের পছন্দ অনেক সুন্দর। শ্রাবণ ফ্রেশ হয়ে ওকে ট্রাউজার পরে ভেজা ট্রাউজারে ছুঁড়ে মারল সোয়ার মুখের উপর। সোয়া মুখের উপর থেকে টাওয়াল সরিয়ে শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণ চুল বিরাস করতে করতে বলে, আমার চেহারা না দেখে খাবার বার, দুপুরে কিন্তু খাইনি, খিদে পেয়েছে। সোয়া টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে খাবার বানার জন্য এগিয়ে যায়। ভার্সিটি শেষে সোয়াকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে বেরিয়ে গিয়েছিল আবার। শ্রাবণ এগিয়ে এসে চেয়ার টেনে বসে খাবার খাওয়ার জন্য।
সোহাও বসে পড়ে খাবার খেতে। শ্রাবণ এখন খেয়ে রুমে চলে গেলে আর কোনোভাবেই ডাইনিং টেবিলের কাছে আসবে না। তখন সোহাকে একা একা খেতে হবে। ভূতের ভয় তো খেতেই পারবে না। এখনও রাত বেশি হয়নি, তাই ভয়টা একটু কমই লাগছে। খেতে খেতে শ্রাবণ বলে, খেয়ে রেডি হ। কেন? বের হব। কোথায় যাব? জাহান্নামে। ধমক খেয়ে চমকে ওঠে সোহা। ভুলে প্রশ্ন করে ফেলেছে? অপরাধী নিয়ে বলে, ভুল হয়ে গেছে, আর হবে না। এক ভুল তোর কতদিন হয়? আর কোনোদিন হবে না। দ্রুত খেয়ে রেডি হ। আচ্ছা। সোয়া দ্রুত খেতে থাকে। শ্রাবণ কোথা থেকে নিয়ে যাবে ওকে? খেতে খেতে শ্রাবণের মুখের দিকে তাকায়। শ্রাবণ গম্ভীর হয়ে খাচ্ছে। খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে নেয় সোহা। শ্রাবণ নিজেও তৈরি হয়ে নেয়। আয়। সোহা শ্রাবণের পেছন পেছন রুম থেকে বেরিয়ে আসে। শ্রাবণ স্টাডি রুম থেকে দুটো হেলমেট নিয়ে বেরিয়ে আসে। দুটো সোহার হাতে ধরিয়ে দিয়ে ফ্ল্যাট থেকে বের হয়। দরজা লক করে হেলমেট দুটো নিজের হাতে তুলে নেয়। সোহা ওর পাশে পাশে হেঁটে এগিয়ে যাচ্ছে। লিফটে রেখে পার্কিং লটে এসে শ্রাবণ নিজের বাইক বের করে। সুপার স্পোর্ট বাইক। এটা ইম্পোর্টেন্ট করা, দেশের বাইরে থেকে আনিয়েছিল। শ্রাবণের পেছনে এই বাইকে বসতেই সোয়ার ভয় লাগছে। যতটুকু জানতে পেরেছে, শ্রাবণ ঝড়ের বেগে বাইক চালায়। এই ছেলে আজকে ওর ভাবলীলা সঙ্গ করেই ছাড়বে বোধ হয়। সোয়া তো ভেবেছিল শ্রাবণ ওকে চৌধুরীর বাড়িতে নিয়ে যাবে। এখন দেখছে জমের দূরে নিয়ে যাওয়ার প্ল্যান করে বসে আছে। হেলমেট পর। আমি যাব না। চড় খেয়েছিস? হ্যাঁ। আবার খেতে না চাইলে পেছনে উঠে বস। সোয়া ভয়ে ভয়ে আল্লাহকে ডাকতে ডাকতে হেলমেট পরে পেছনে উঠে বসে। ঘরে বসবি শক্ত করে, পেছন থেকে পরে মরে থাকিস না রাস্তায়। তুমি আস্তে আস্তে চালাবে। বাইকে বসলে এমনিতে আমার ভয় লাগে। শ্রাবণ বাইক নিয়ে রাস্তায় উঠে আসে। রাস্তায় আগে থেকে শ্রাবণের বন্ধুরা অপেক্ষা করছে বাইক নিয়ে। ওর 6 বন্ধু বাইকে রাইডে বের হতে চেয়েছিল রাতের রাস্তায়, তবে শ্রাবণ সোহাকে একা একা ফ্ল্যাটে রেখে মাঝ রাস্তা পর্যন্ত বাইরে থাকতে চায়নি। মাঝরাত পর্যন্ত ফ্ল্যাটের বাইরে থাকলে ফিরে গিয়ে ওর বউ ভয়ের চোটে মরে ভূত হয়ে গেছে। সব দিক ভেবে সোয়ার সঙ্গে নিয়ে বের হওয়ার প্ল্যান করেছে। তাতে ওর বউ জীবিত থাকবে আর ওরাও রাইড করা হবে। বাইক নিয়ে ছুটে চলে 6 জন। সোয়া শ্রাবণকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আস্তে আস্তে শ্রাবণের বাইকের স্পিড বাড়তে শুরু করে। আস্তে চালাও, ভয় লাগছে আমার। মুখ বন্ধ রেখে শক্ত করে ধরে থাক। শ্রাবণকে শক্ত করে ধরে রেখে রাতের শহর দেখতে থাকে সোহা। 6 জন বাইক নিয়ে শহর থেকে অনেক দূরে চলে এসেছে। প্রকৃতির ঠান্ডা ঠান্ডা শীতল বাতাসে সোহার শরীর শীতল হয়ে গেছে। ভয়ে ওর জান লাফালাফি করছে। কখন যেন প্রাণ পাখিটা খাঁচা ছাড়া হয়ে যায়। রাত 12টা বেজে যেতেই বাড়ির পথে রওনা হয় 6 জন। রাতের বেলা ঘুরতে বেরিয়ে শোয়ার মন্দ লাগেনি। ভালো লেগেছে, তবে একটু একটু ভয়ও করছে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ে। হঠাৎ শ্রাবণের বাইকের স্পিড মাত্রাতিরিক্ত বেড়ে যায়। বাতাসের আগে আগে যেমন ছুটে চলেছে বাইক। সোয়া ভাই চিৎকার করতে শুরু করে। শ্রাবণকে বারবার বলছে বাইক থামানোর জন্য। পেছন থেকে 5 জন সোয়ার চিৎকার শুনতে পাচ্ছে স্পষ্ট। চোখের পলকে 5 জনের দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। শ্রাবণের বাইক। পেছন থেকে শিপার চিৎকার করে বলে, এই শালা নিজেও মরবে, বউকেও মারবে। কদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তবু আর শিক্ষা হয়নি। এই শালা স্পিড কমা। শোয়ার হাত ফসকে যেতে নেয়। আগে সেও শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাইক থামাও, হাত ফসকে যাচ্ছে, পড়ে যাব, মরে যাব। এতক্ষণে এসে বাইকের স্পিড কমায় শ্রাবণ। আস্তে আস্তে রাস্তার একপাশে তার বাইক দাঁড় করায়। সোয়া দ্রুত বাইক থেকে নেমে দাঁড়ায়। থর থর করে কাঁপছে পুরো শরীর। কান্না করতে করতে নিচে বসে হঠাৎ যদি সামনে থেকে কোনো গাড়ি চলে আসে, আর একটু হলে তো হার্ট অ্যাটাক করে মরে যেত। শ্রাবণ বাইক রেখে নেমে দাঁড়ায়, বাস খাই গলায় বলে, এভাবে মরা কান্না করার মতো কি হয়েছে? সোয়া হেলমেট খুলে ফেলে। হেডলাইনের আলোর সামনের দিকে তাকায়। সোহাকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। এর মধ্যে পেছন থেকে বাকি 5 জন বাইকে গিয়ে এসে দাঁড়ায় ওদের পেছনে। আলোকিত হয়ে যায় পুরো জায়গাটা। 5 জনই বাইক থেকে নেমে এগিয়ে আসে ওদের দুজনের কাছে। সোহা মাথা নিচু করে কাঁদছে আর থরথর করে কাঁপছে। শ্রাবণের সামনে বসে আছে হেলমেট খুলে। শিবা শ্রাবণের দিকে তাকিয়ে বলে, বউ ফ্ল্যাটে একা একা থাকলে ভয়ে মরে যাবে বলে সঙ্গে নিয়ে আসলে, এখন নিজেই এমন ভয় দেখালি যে জীবন্ত ফ্ল্যাটে ফিরে নিয়ে যেতে পারবি নাকি সন্দেহ হচ্ছে। সাকিব ওর পেটে একটা লাগিয়ে দিয়ে বলল, তোর ফালতু কথা বন্ধ কর। আমার কথা তোর কাছে ফালতু মনে হচ্ছে? দেখ ভয় কিভাবে কাঁপছে ঠকঠক করে। হাসান শ্রাবণের দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে এভাবে ভয় না দেখালে হতো না? বাচ্চা একটা মেয়ে,
কিভাবে কাঁপছে। শ্রাবণ গম্ভীর স্বরে বলে, 19 বছরের একটা মেয়েকে তোর কাছে বাচ্চা মনে হয়? বয়সের দিক দিয়ে বাচ্চা না থাকলেও সাহসের দিক থেকে বাচ্চাই রয়ে গেছে, নয়তো তোকে বাঘের মতো ভয় পেত না। শ্রাবণ সোয়ার মুখ তুলে ধরে নিজের মুখের দিকে। ওঠ। সোয়া কাঁদতে কাঁদতে কম্পিত স্বরে বলে, আমি যাবো না, বাইক কে করে? বেশি কথা না বলে ওঠ। সোয়া দুদিকে মাথা নাড়ায়। শ্রাবণ উঠে দাঁড়িয়ে সোয়াকে জোর করে দাঁড় করায়। ছেড়ে দিতেই সোয়া পড়ে যেতে নেয়। এতই ভয় পেয়েছে যে দাঁড়াতে পারছে না নিজের পায়ে। শ্রাবণ দ্রুত ওকে আগলে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। রাব্বি বলে, তুই যেমন সাহসী তোর বউ তেমন ভীতু, ভয়ে দাঁড়াতেই ভুলে গেছে। শ্রাবণ রাগে গলায় সোয়াকে বলে, বাইকে উঠে বস, নয়তো এখানে ফেলে রেখে চলে যাব। যাও। চিবিয়ে চিবিয়ে মৃদু স্বরে বলে, ওদের সামনে মার খেতে না চাইলে উঠে বস, বেশি কথা বলতে পারবো না। শ্রাবণ ধরে সোয়াকে সামনে বসিয়ে দেয়। নিজে হেলমেট পরে শোয়ার পেছনে বসে। শোয়ার 2 হাত নিজের পেছনের দিকে দিয়ে দেয়, বলে, এভাবে ধরে রাগ পড়বি না। শোয়া শ্রাবণের বুকে মুখ গুজে উল্টো ফিরে শ্রাবণকে জড়িয়ে ধরে বসে রইল। শ্রাবণ বাইক স্টার্ট দিতে দিতে বলে, বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে নাকি এখানে দাঁড়িয়ে থাকবি সবাই? শ্রাবণের কথা শুনে সবাই যারা যারা বাইকে উঠে বসে। শ্রাবণ বাইক নিয়ে ছুটে চলে। আগের মতো একই স্পিডে সে শো শো শব্দ তুলে ছুটে চলে বাইক। শ্রাবণের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে সর্বশক্তি দিয়ে ওকে আঁকড়ে ধরে আর থাকে। এ যাত্রা জানে বেঁচে ফিরতে পারলে বাকি জীবনে শ্রাবণের বাইকে উঠবে না, কোনো দিন না। সোয়া শ্রাবণের বুকে মুখ গুজে 4 হাত পা দিয়ে ওকে আঁকড়ে ধরে আছে। শ্রাবণ বাইকের স্পিড আগের মতোই রয়েছে এখনও। ঝড়ের বেগে ছুটে চলছে বাইক। সোয়ার যান যায় যায় অবস্থা। বুকে মুখ বুজে রেখেই বলে, দোহাই লাগে স্পিড কমাও, শক্ত করে ধরে রাখ। ভয় লাগছে আমার, আমি আছি। সোয়া কথা বাড়ায় না আর, খুব ভালো করে বুঝতে পারছে শ্রাবণ বাইকের স্পিড কমাবে না। আগের চেয়ে ওরা শক্ত করে আঁকড়ে ধরে। ফ্ল্যাটের কাছাকাছি আসতেই বাইকের স্পিড কমে। যখন স্পিড একদম কমে যায় তখন বুক থেকে মুখ তুলে আশেপাশে নজর বোলায় সোহা। চলে এসেছে। বিল্ডিংয়ের সিকিউরিটি ওদের দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বাইক বেসমেন্টে এসে পৌঁছায়। সোহা 2 পা নামিয়ে নেয়। এতক্ষণ 2 পা দিয়ে শ্রাবণের কোমর পেঁচিয়ে ধরেছিল, এমনভাবে বসেছিল যে মনে হচ্ছিল বাইকে নয়, শ্রাবণের কোলে বসেছিল। 4 হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে ছেড়ে দিলেও বাইক থেকে নামতে পারছে না। আগে শ্রাবণকে নামতে হবে, তারপরে ও নামতে পারবে। নাম। কিভাবে নামবো? তুমি আগে নামো। শ্রাবণ বাইক থেকে নেমে দাঁড়ায়। 2 হাতে শোয়াকে আগলে ধরে বাইক থেকে নামিয়ে দেয়। ছেড়ে দিতে ঠাস করে আছড়ে পড়ে নিচে। কিয়ক্ষণের জন্য ওর দিকে তাকিয়ে রইল শ্রাবণ। সোহা নিজেও হা হয়ে গেছে এভাবে পড়ে গিয়ে। শ্রাবণ গাড়ি দিয়ে হেলমেট খুলে বাইক জায়গা মতো রেখে ডেকে রাখে। হেলমেট দুটো এক হাতে নেয়। সোহার দিকে তাকিয়ে রাগেশ্বরে বলে, উঠবি নাকি এখানে এভাবে বসে থাকবি? সোহা উঠে দাঁড়ায়। হাত পা এখনো কাঁপছে, এমন ভয় দেখিয়েছে যে এখনো স্বাভাবিক হতে পারছে না। শ্রাবণ সোহার পেছনে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে কর্কশ্বরে বলে, গলা ধর শক্ত করে। শক্ত করে জড়িয়ে ধরে শ্রাবণের গলা। শ্রাবণ এক হাতে সোহাকে পাজা করে তুলে নেয়। সোহা ভয় পেয়ে আরো শক্ত করে ধরে। শ্রাবণীকে কোলে নিয়ে ধূপ ধাপ পা ফেলে লিফটের দিকে আগায়। সোহা শ্রাবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রাবণের চোখ মুখ বরাবরের মতো গম্ভীর আর রাগে রাগি হয়ে আছে। লিফটে উঠে এখন আর বাটন চাপতে পারছে না শ্রাবণ। 2 হাত বন্ধ। সোহার মুখের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, বাটন চাপ। সোহা দ্রুত গলা থেকে উঠে 1 হাত ছড়িয়ে বাটন চাপে, তারপর আবার জড়িয়ে ধরে শ্রাবণের গলা। এত ভয় কি খেয়ে আসে? এত জোরে কেউ বাইক চালায়? আগামীকাল আবার তোকে নিয়ে রাইডে বের হব। সোহা চমকে উঠে শ্রাবণের কথা শুনে। দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, আমি আর জীবনও তোমার বাইকে উঠবো না। আজকে একটুর জন্য জানে ফিরে এসেছি। এই শয়তানের বাচ্চা, আমার বাইকে না উঠলে কোন ব্যাটার বাইকে উঠবি? অন্য ছেলে বাইকে কেন উঠবো? তোর মা যে কারণে অন্য পুরুষদের বিছানায় যেত। সোহা ফেলফেল করে শ্রাবণীর মুখের দিকে তাকিয়ে রইল। চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে গেছে। বুকের ভেতর চাপা কষ্ট পাহাড় সম হয়ে ওঠে। তাকে থাকতে থাকতে চোখ থেকে পানি গড়িয়ে পড়তে শুরু করে। শ্রাবণ ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ায়। সোহাকে কোল থেকে নামিয়ে বাম হাতে দিয়ে ধরে রেখে পকেটে হাতুড়ের চাবি বের করে দরজা খুলে দেয়। সোহা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। আস্তে আস্তে হেঁটে রুমের দিকে এগিয়ে যায় শ্রাবণকে রেখেই। শ্রাবণ দরজা লাগিয়ে হেলমেট দুটো স্টাডি রুমে রেখে বেডরুমে আসে। সোহা বিছানায় বসে আছে, চোখের পানি মুছতে একটু পর পর।
শ্রাবণ কিছু না বলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসে। শোয়ার দিকে তাকিয়ে বলে, নাটক বন্ধ করে ফ্রেশ হয়ে এসে ঘুমা। শোয়া বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে উঠে ওয়াশরুমে প্রবেশ করে। দরজা লাগিয়ে দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। জোরে কান্না বের হতে নিলেই দু হাতে মুখ চেপে ধরে। এতদিন ধরে ধামাচাপা দিয়ে রাখা যন্ত্রণাগুলো আবার জেগে উঠেছে। মার এই রূপ শোয়ার এখনো মেনে নিতে পারে না। দুঃখে কষ্টে লজ্জায় ঘৃণায় রাগে অভিমানে এখন পর্যন্ত মায়ের সঙ্গে একটা কথাও বলেনি, আর যোগাযোগ করার চেষ্টাও করেনি। অবশ্য যোগাযোগ করার সাহসও হয় না শ্রাবণের ভয়ে। শ্রাবণ কঠিন গলায় বলে দিয়েছে ও কোনোদিন যেন ওর মায়ের সঙ্গে যোগাযোগ করার সাহসও না দেখায়। কিছুক্ষণ কাঁদার পর নিজেকে শক্ত করার চেষ্টা করে। ওর মায়ের জন্য শ্রাবণের কাছ থেকে আরও বেশি কষ্ট পায়। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। শ্রাবণ রুমে অন্ধকার করে শুয়ে পড়েছে। বিশ্বরে সুরে গাওয়া গান শোয়ার কানে ভেসে আসে। গান শেষ না করে শ্রাবণ থেমে যায়। মৃদু স্বরে বলে, আসলি না কেন? শোয়া দ্রুত ওড়না দিয়ে হাত মুখ মুছে অনুমান করে। অন্ধকারে হাতের বিছানার কাছে এগিয়ে আসে। আস্তে ধীরে বিছানায় উঠে শুয়ে পড়ে নিজের জন্য বরাদ্দকৃত জায়গায়। শ্রাবণ শোয়ার শরীর ঘেঁষে আছে। শোয়াকে নিজের দিকে ফিরিয়ে ওর বুকে মুখ গুজে দেয়। হাত ধরে নিজের মাথায় রেখে মৃদু স্বরে বলে, আর লাগছে না, হাত বুলিয়ে দে। কথাগুলো বলে জড়িয়ে ধরে শোয়াকে। শোয়া চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। দু চোখ পেয়ে আবার গড়িয়ে পড়ে পানি। হাত বুলাতে বুলাতে ডুকরে কেঁদে ওঠে। দ্রুত চেষ্টা করে কান্না বন্ধ করতে, কিন্তু পারছে না। বুকে মুখ গুজে রেখেই ধমকে ওঠে শ্রাবণ। কর্কশ গলায় বলে, কান্না বন্ধ করবি নাকি কানের নিচে খাবি একটা? এমনিতেই ভাল লাগছে না, মার খেতে না চাইলে চুপ কর। শোয়া কান্না বন্ধ করার চেষ্টা করে। নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য হা করে লম্বা লম্বা শ্বাস নেয়। শ্রাবণ হাতের বাঁধন শক্ত করে। শোয়ার হৃদস্পন্দন অস্বাভাবিক শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। ক্লাসে শেষ করে শ্রাবণের কাছে যাওয়ার জন্য সেদিনই এগিয়ে যাচ্ছে সোহা। হঠাৎ করে মুখে নিজের নাম শুনে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। নিজের নাম শুনে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। কণ্ঠস্বর অতি পরিচিত। ঘুরে তাকায় পেছনে। এতগুলো দিন পরে নিজের মাকে দেখে বুকের ভেতরটা হু হু করে ওঠে। অভিমানে মুখ ফিরিয়ে নিয়ে হাঁটা শুরু করে আবার। রীতা বলে, সোহা, ওই ভদ্রমহিলা তো তোমাকে ডাকছে। কথা না বলে না। অনিমা চৌধুরী দ্রুত পায়ে এগিয়ে আস্তে আস্তে বলে, সোহা দাঁড়া। সোহা দাঁড়ায় না। অনিমা চৌধুরী এক প্রকার দৌড়ে এগিয়ে আসেন সোহার কাছে। সোহার হাত টেনে ধরে দাঁড় করান। কি হয়েছে তোর? ডাকছি, শুনছিস না কেন? সোহা নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, হাত ছাড়ো আমার। এভাবে কথা বলছিস কেন? হাত ছাড়ো, ছবি না তুমি আমাকে। সোহা, কি হয়েছে? বেঁচে আছি নাকি মরে গেছি সেটাই দেখতে এসেছো? বেঁচে আছি আর খুব ভালো আছি। হাত ছাড়ো আমার। আর কোনোদিন আসবে না আমার সামনে। তোমাকে দেখে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। তোমার মতো মা আর স্ত্রীর দুনিয়ায় কারো না হোক। ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে দেয়, দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায়। ওর পেছন পেছন এগিয়ে যায় রীতা। একবার শোয়ার মুখের দিকে তাকাচ্ছে, আবার উল্টো ফিরে অনিমা চৌধুরীর দিকে তাকাচ্ছে। অনিমা চৌধুরী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। সোহা ওনার সঙ্গে এভাবে আর এসব বললে বিশ্বাসই করতে পারছেন না। পেছন থেকে আরও কয়েকবার ডাকেন, কিন্তু সোহা ফিরেও তাকায় না। আশেপাশে তাকিয়ে দেখেন অনেকেই তাকিয়ে আছে ওনার দিকে। ওনার পরনে অফিসের ফর্মাল ড্রেস। দেখে বোঝা যাচ্ছে অফিস থেকে সরাসরি এখানে এসেছে। সোহা শ্রাবণের কাছাকাছি এসে দাঁড়ায়। শ্রাবণ বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে আসে। সোহার মুখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কি হয়েছে তোর? চোখ মুখ এমন কেন? সোহা কথা বলতে পারে না। চেহারা লাল হয়ে গেছে। চোখ দুটো পানিতে টইটুম্বুর। দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। কেউ কিছু বলেছে? সোহা দুদিকে মাথা নেড়ে বলে, না। তাহলে কি হয়েছে? সোহা ফুপিয়ে ওঠে। কোনো রকম বলে, বাসায় যাব। শ্রাবণ দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে সোহার মুখের দিকে। ইচ্ছে করছে ঠাস করে দুটো গাল লাগিয়ে দিতে। জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রীতার দিকে তাকিয়ে বলে, রীতা, কি হয়েছে? একজন ভদ্রমহিলা এসেছেন। শ্রাবণের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। কে এসেছে? আমি তো চিনি না ভাইয়া। দেখতে কেমন? ফর্সা, লম্বা, সুন্দরী, স্মার্ট, ফর্মাল ড্রেস পরনে। শ্রাবণ আন্দাজ করতে পারে কে এসেছে। সোহার দিকে তাকিয়ে বলে, অনিমা এসেছে? উপনিশ মাথা নাড়ায় সোহা। শ্রাবণ দাঁত পিষে বলে, কোথায় ওই কুত্তার বাচ্চা? ফ্ল্যাটে রেখে আসো আমাকে। ওই ডাইনির বাচ্চা তোকে কি বলেছে? চোখের পানি মুছতে মুছতে জোরানো গলায় বলে, বলেনি কিছু।
শ্রাবণ শোয়ার হাত ধরে গাড়ি দিকে আগায়। রিতা হাসানের দিকে তাকিয়ে বলে, অনিমা মানে ওই ভদ্রমহিলাকে? শোয়ার মা, শ্রাবণের শাশুড়ি। শোয়ার মায়ের সঙ্গে ওইভাবে রুড ব্যবহার, কথা বলল? বাড়িতে যা। তুমি যাবে না? না, আমার ক্লাস আছে। রিতা ঘুরে গেটের দিকে হাঁটা ধরেন। গেটের বাইরে এসে দেখে অনিমা চৌধুরী গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন। রিতা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে অনিমা চৌধুরীর দিকে। ওনাকে দেখে মনে হচ্ছে না বড় বড় দুজন সন্তান আছে ওনার। চৌধুরীর সামনে দিয়েই শ্রাবণের গাড়ি বেরিয়ে যায়। তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেন না। রিতার ভীষণ আগ্রহ হচ্ছে সোয়া, শ্রাবণ আর ওদের বাড়ির পুরো ঘটনা জানার জন্য। কি হয়েছে ওদের বাড়িতে? সোয়া কেন ওর মায়ের সঙ্গে ওইভাবে কথা বলল? শ্রাবণ কেন নিজের বাড়ি থাকা সত্ত্বেও ফ্ল্যাটে থাকে? প্রশ্নগুলো গিজগিজ করছে মাথার ভেতরে, কিন্তু উত্তর দেওয়ার মানুষ নেই। হাসানকে কিছু জিজ্ঞেস করলেও লাভ হবে না। ওই বেটা ওর কথার কোনো উত্তরই দেবে না। আর এইসব কথা তো উত্তর তো আরও দেবে না। সোয়াকে প্লেটে রেখে আবার বেরিয়ে যায় শ্রাবণ। সোয়া ব্যাগ রেখে বেডরুমে এসে হেজাব খুলে বিছানার উপর শুয়ে পড়ে। গত রাত থেকে এমনিতে ভালো লাগছে না। চাপা কষ্টের দম বন্ধ হয়ে আসতে চায়। আজকে চোখের সামনে মাকে দেখে আর অমন ব্যবহার করে এসে এখন আরও কষ্ট হচ্ছে। এই কষ্ট না সহ্য করতে পারে আর না তো কাউকে বলতে পারে। বালিশে মুখ গুজে ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর কান্না বন্ধ করার চেষ্টা করায় আল্লাহর কাছে অভিযোগের সুরে বলে, আল্লাহ, এমন জীবন কেন দিলে আমাকে? এমন একজন মানুষের গর্ভে কেন আমার জন্ম হলো? ওর মতো একজন মানুষকে কেন আমার জীবনে দিলে? আমি এসব আর সহ্য করতে পারছি না। গোসল সেরে বেরিয়ে আসে সোহা। চুল শুকিয়ে ব্রাশ করে বেঁধে নেয়। ব্যালকনির দরজা লাগিয়ে জানালা লাগায়। সন্ধ্যা হয়ে আসছে ধরনীর বুকে। দুপুরে খাওয়া হয়নি, খিদে পেয়েছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সোয়া দরজার দিকে তাকায়। কে এসেছে? শ্রাবণ আসলে তো কলিং বেল বাজাবে না। অনিমা চৌধুরী আসলো কি, নাকি অন্য কেউ? কেউ হতে পারে। চিন্তা ভাবনা করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। দরজার দিকে তাকিয়ে দেখে পাশের ফ্ল্যাটে সেই ভদ্রমহিলা এসেছে। ওনাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে শোয়ার চোখ কপালে। উনি দরজা খুললেন কিভাবে? চাবি কোথায় পেলেন? এটা কি মানুষ, নাকি ভর সন্ধ্যাবেলা মানুষের রূপ ধরে কোনো ভূতপ্রেত দাঁড়িয়ে আছে? ভয়ে শোয়ার বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়। হাত পা কাঁপতে শুরু করেছে। উল্টো ঘুরে দৌড় দেবে বেডরুমে দিকে। সেই মুহূর্তে ভদ্রমহিলা বলেন, কেমন আছো সোহা? সোহা কম্পিত স্বরে বলে, ভালো। আপনি কেমন আছেন আন্টি? ভালো। এভাবে কথা বলছো কেন? আপনি দরজা খুললেন কিভাবে? দরজা তো আগে থেকেই খোলা ছিল। দরজা খোলা দেখে ভাবলাম তোমার সঙ্গে গল্প করে যাই। কথা বলতে বলতে ভদ্রমহিলা ভেতরের দিকে এগিয়ে আসেন। ওনার সঙ্গে কথা বলে শোয়ার মনে হচ্ছে না উনি ভূত, মানুষই মনে হচ্ছে। শোয়া সোফা দেখিয়ে বলে, আন্টি বসুন। ভদ্রমহিলা সোফায় বসেন। শোয়া এগিয়ে গিয়ে দরজা ফিরিয়ে দিয়ে এসে নিজেও বসে সোফায়। ভদ্রমহিলা আশেপাশে নজর বুলিয়ে বলেন, শ্রাবণ ফ্ল্যাটে নেই? না, বাইরে রয়েছে। ও, বেশি কিছুদিন আগে একটা ছেলে এসেছিল তোমাদের ফ্ল্যাটে। কে এসে? ছেলে কিছুটা শ্রাবণের মতো দেখতে। ও, আপনি বোধহয় স্পর্শ ভাইয়ের কথা বলছেন আন্টি। ওই ছেলের নাম স্পর্শ? হ্যাঁ। কি হয় তোমার? চাচাতো ভাই। শ্রাবণ তোমার কাজিন? হ্যাঁ। স্পর্শ আর শ্রাবণ ভাই? হ্যাঁ। তোমার প্রেম করে বিয়ে করেছো? না, এমনটাই ধারণা করেছিলাম আমি। শ্রাবণের যা স্বভাব, ওকে দিয়ে প্রেম ট্রেম হবে না। ভদ্রমহিলার কথা শুনে ওনার মুখের দিকে তাকিয়ে থাকে সোহা। ভদ্রমহিলা আবার বলেন, তোমাদের বাড়ি কোথায়? কাছেই। বাড়িতে না থেকে আলাদা থাকো কেন? বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? শ্রাবণ তো অনেক বছর ধরে এখানেই থাকে একা একা। ওর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে? আন্টি, চা খাবেন নাকি কফি? আরে, ওসবের কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আপনি বলুন কি খাবেন। আচ্ছা, এতে করে যখন বলছো তখন চা নিয়ে আসো। আচ্ছা আন্টি, আপনি একটু বসুন, আমি এখনই চা বানিয়ে নিয়ে আসছি। সোহা সোফা থেকে উঠে দ্রুত রান্নাঘরের দিকে এগিয়ে আসে। বিড়বিড় করে বলে, শুধু শুধু কি আমি এই মহিলাকে দেখতে পারি না নাকি? নারী নক্ষত্র সব জানতে চলে এসেছে। সসপ্যানে পানি বসিয়ে দাঁড়িয়ে থাকে। মহিলার কথার উত্তর যেন না দিতে হয়, সেই জন্য কৌশলে এড়িয়ে উঠে এসেছে। 2 কাপ চা বানিয়ে সোফার কাছে এগিয়ে আসে। আবার 1 কাপ ভদ্রমহিলার দিকে, অন্য কাপ নিজে নিয়ে বসে সোফায়। ভদ্রমহিলা চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, তুমি তো দারুণ চা বানাও। ধন্যবাদ আন্টি।
বাচ্চা কাচ্চা হবে কবে তোমাদের? মহিলার কথা শুনে লজ্জা পায় সোহা। কথার উত্তর না দিয়ে চায়ের কাপে চুমুক দেয়। ভদ্রমহিলা আবার বলেন, এখনকার দিনকাল ভালো না। এখনকার ছেলেমেয়েরা সহজে বাচ্চাও নিতে চায় না। যখন বাচ্চা নিতে চায় তখন হয় না। পিল কিছু খেয়েও না আর। পরে কিন্তু বাচ্চা হবে না। একটা হয়ে যাক, তারপর না হয় লম্বা গ্যাপ দিলে। সোয়া একটা কথাও বলে না। মহিলার দিকে তাকায়ও না। শ্রাবণী বলে কিছু পুরনো কথা স্মরণ হয়েছে। বুকের ভিতরটা ভারী হয়ে আসে আবার। কী ভাবছে তো? কিছু না আন্টি। বেশি ভাবাভাবি বাদ দিয়ে বাচ্চা একটা নিয়েই ফেলো, পরে কিন্তু সমস্যা হবে। সোয়া জোরপূর্বক একটু হেসে শুধু। ভদ্রমহিলার চা শেষ হতেই ওনার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে বলেন, তোমার আঙ্কেল এসেছেন বোধ হয়। যাই, আজকে অন্যদিন আবার আসবো। ভদ্রমহিলা বেরিয়ে যান ফ্ল্যাট থেকে। সোয়া দরজা লাগিয়ে বেডরুমে চলে আসে। বিছানা বসে একদৃষ্টিতে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। শ্রাবণ ফ্ল্যাটে প্রবেশ করার জন্য দরজা খুলতে গেলে পারে না খুলতে। চাবি দিয়ে দরজা খুলছে না। বুঝতে পারে ভেতর থেকে লাগানো রয়েছে। ছোঁয়া শক্ত হয়ে এক নাগাড়ে কলিং বেল চাপতে শুরু করে। মিনিট পার হওয়ার আগে দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে আগুন আগুন চোখে তাকায় শোয়ার মুখের দিকে। ওর চাউনি দেখে শোয়ার আত্মা শুকিয়ে গেছে। বাসখাই গলায় বলে, এই ডাইনি বাচ্চা, দরজা ভেতর থেকে লাগিয়েছিস কেন? তুমি তো দরজা খুলে রেখে চলে গিয়েছিলে, সেই জন্য ভেতর থেকে লাগিয়েছিলাম। শ্রাবণের গলার স্বর কিছুটা নিচু হয়। দরজা খুলে রেখে গিয়েছিলাম? হ্যাঁ। শ্রাবণ ঘুরে দরজার দিকে তাকায়। দরজা খুলে রেখে চলে গিয়েছিলি? হতে পারে, তারপরে হয়তো ভুলে গিয়েছিল। রুমের দিকে এগিয়ে যেতে সোফার সামনে থাকা টি টেবিলের উপর নজর পড়ে। শোয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, এখানে দুটো চায়ের কাপ কেন? ওই পাশের ফ্ল্যাটের আন্টি এসেছিলেন। শুভ মহিলা? হ্যাঁ। দরজা খুলেছিস কেন? আর ওই মহিলাকে ফ্ল্যাটে ঢুকতে দিয়েছিস কেন? আমি তো জানতাম না, দরজা খোলা রেখেই তুমি চলে গেছো। আন্টি কলিং বেল বাজানোর পর রুম থেকে বেরিয়ে এসে দেখি দরজা খোলা দেখিয়ে অবাক হয়েছিলাম। আমি কিছু বলার আগে আন্টি নিজে থেকেই ভেতরে ঢুকে গেছেন। কি বলেছে? ওই আমার বাড়িতে না থাকে, এখানে কেন থাকে, এসব জিজ্ঞেস করেছিলেন। আর আর কি? সোহা হাঁস কসলাতে শুরু করে। শিরামণি ধমক খেয়ে নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আর বলছিলেন দুটো বাচ্চা নিতে, পরে নাকি হবে না, সমস্যা হবে। আর বলেছিলেন দুটো বাচ্চা নিতে, পরে নাকি হবে না, সমস্যা হবে। তুই কি বলেছিস? কিছু বলিনি। শ্রাবণ চিবিয়ে চিবিয়ে বলে, বাচ্চা নেওয়ার শখ জেগেছে? সোহা দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, না। কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, বল কি বলেছিলাম। সোহা নিচের দিকে দৃষ্টি রেখে বলে, আমাদের কোনোদিনও বাচ্চা হবে না। হ্যাঁ, আমার কথা নজর হলে তোর খবর আছে। হবে না। ওই অসভ্য মহিলা দ্বিতীয়বার যেন এই ফ্ল্যাটে প্রবেশ না করে। আচ্ছা। শ্রাবণ ধূপধাপ পা ফেলে ভদ্রমহিলাকে যত রকমের গালি আছে সব দিতে দিতে স্টাডি রুমে প্রবেশ করে। কত বড় সাহস মহিলার! ওর ফ্ল্যাটে এসে ওর বউকে কুবুদ্ধি দেয় বাচ্চা নেওয়ার জন্য। সে আগের মতো দাঁড়িয়ে আছে এক জায়গায়। ওর চোখ দুটো টলমল করছে। বেশ অনেকগুলো দিন পেরিয়ে গেছে। গত কয়েকদিন ধরে শ্রাবণের মন মেজাজ ভীষণ খারাপ। কি হয়েছে কে জানে। শোয়ার সাহস হয় না জিজ্ঞেস করার। এমনিতে ওকে গালি আর ধমকের উপর রেখেছে। 19-20 হলে মারার জন্য তেড়ে যায়। কিছু জিজ্ঞেস করলে দেখা যাবে ঠাস করে একটা লাগিয়ে দিয়েছে। ওই শক্ত হাতের চোর আর খেতে চায় না সোহা। অসময়ে শুয়েছিল সোহা। শরীরটা ভালো লাগছে না। কেমন মেজমাজ করছে আর মাথা ঘুরছে। খেতেও ইচ্ছে করছে না। শ্রাবণ ফ্ল্যাটে প্রবেশ করে। রুমে এসে সোয়াকে শুয়ে থাকতে দেখে কিছুটা রাগী স্বরে বলে, এই অবেলায় শুয়ে আছিস কেন এভাবে? কফি বানিয়ে নিয়ে আয়। সোয়া দ্রুত শোয়া থেকে উঠে বসে। মাথার চক্কর দিয়ে ওঠে। পুরো দুনিয়া যেন নড়ে উঠল। ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে কফি বানানোর জন্য রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে বসে বিছানায়। বাইরে ভালো লাগছিল না, তাই ফিরে আসলো। কিন্তু এখানেও ভালো লাগছে না। শুধু শুধু রাগ হচ্ছে। কী করলে রাগ কমবে নিজেও বুঝতে পারছে না। ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। চিত হয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। কফি বানিয়ে নিয়ে আসে সোয়া। বিছানার পাশে দাঁড়িয়ে বলে, তোমার কফি। শ্রাবণ চোখ মেলে তাকায়। ওর চোখ দুটো কিছুটা লাল লাল হয়ে আছে। হাত বাড়িয়ে কফির মগ হাতে নিয়ে আস্তে ধীরে চুমুক দেয়। সোয়া উল্টো ফিরে এগিয়ে গিয়ে শ্রাবণের ছাড়িয়ে রাখা শার্ট প্যান্ট বাস্কেটে রেখে দেয়। বিছানার দিকে এগিয়ে আস্তে আস্তে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে থাকে। চেহারা রাগে রেগেই দেখাচ্ছে। কি হয়েছে জিজ্ঞেস করবে কি? না থাক, ধমক খাওয়ার চেয়ে চুপ থাকা ভালো।
প্রকৃতির রাত নেমে আসে, চারদিক কৃত্রিম আলো জ্বলে উঠেছে। আকাশে টিপটিপ করে আলো ছড়াচ্ছে লাখো তারা। হালকা হালকা মেঘও আছে। ব্যালকনিতে বসে আছে শ্রাবণ। সিগারেট খেতে খেতে একবার আকাশ দেখছে, আরেকবার নিচের দিকে দেখছে। কী করে একটু শান্তি পাবে এটাও ভাবছে। অনেকগুলো দিন ধরে ওরে তো অশান্তি লাগেনি। রুম থেকে শোয়া ডেকে বলে, খাবে না? বার আসছি। সব ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে আসে। সন্ধ্যার পর একা একা রুম থেকে বের হতে ভয় লাগে। সিগারেট শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায় শ্রাবণ। দৃঢ় পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। শ্রাবণ এসে দাঁড়াতেই শোয়ার নাকে সিগারেটের গন্ধ এসে ধরা দেয়। গা গুলিয়ে ওঠে সিগারেটের বিচ্ছিরি গন্ধে। চেয়ার টেনে বসে খাওয়া শুরু করে। শোয়ার দিকে তাকিয়ে দেখে খাবার খাচ্ছে না সেভাবে, নড়াচড়া করছে এক আঙ্গুল দিয়ে। শ্রাবণ কিছু না বলে নিজের খাওয়া কন্টিনিউ রাখে। শ্রাবণ প্লেটের সব খাবার খেলেও শোয়া অল্প খেয়ে বাকি খাবার পানি ঢেলে রেখে দেয়। বাড়তি খাবার ফ্রিজে তুলে রেখে টেবিল গুছিয়ে রুমে ফিরে আসে। ফ্রেশ হয়ে এসে বিছানা রেডি করে শুতে গেলেই শ্রাবণ বলে, শুচ্ছিস কেন? শোয়া ঘাড় ঘুরিয়ে শ্রাবণের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, কী করব? পড়তে বস গিয়ে। শোয়া কিছু না বলে বিছানা ছেড়ে নেমে স্টাডি রুমে প্রবেশ করে। শ্রাবণ নিজেও আসে স্টাডি রুমে। আর কয়েক মাস পর ওর মাস্টার্সের ফাইনাল পরীক্ষা শুরু হবে। পড়তে বসে দুজনে একজনেরও পড়ায় মন বসছে না। শোয়ার অসুস্থ বোধ হচ্ছে আর শ্রাবণের মেজাজ খিটখিটে হয়ে আছে। বেড়া মুরগির মতো ঝিমাচ্ছিস কেন এভাবে? শোয়া মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকায়। ও রাগে রেগে চোখ মুখের দিকে তাকিয়ে বলে, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। আজকে ঘুমাই, আগামীকাল পড়তে বসবো। পড়া চোর ফাঁকিবাজ একটা, পড়তে বসলে ঘুম পায়। শোয়া চুপ থাকে। শ্রাবণ নিজেই বই বন্ধ করে রাখে। শোয়ার হাত ধর থেকে ওর বইটা নিজেও রেখে দেয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, রুমে আয়। শোয়া শ্রাবণের পেছন পেছন বেডরুমে ফিরে আসে। মেন লাইট অফ করে ডিম লাইট অন করে দুজনেই শুয়ে পড়ে। শ্রাবণ শোয়ার উপরে উঠে আসে। ঘাড়ে মুখ গুজতেই শোয়া থেমে থেমে বলে, আজকের মতো ছেড়ে দাও, শরীর ভালো লাগছে না আমার। শ্রাবণ হেলদোল করে না শোয়ার কথায়। শোয়া অনুরোধের সুরে বলে, প্লিজ আজকে ছেড়ে দাও, সত্যিই শরীর খারাপ লাগছে আমার। শ্রাবণীর মেজাজ খারাপ হয় আরও। রাগে জোরে একটা বাইট বসিয়ে দেয় ঘাড়ে। ব্যথা পেয়ে মুখ বন্ধ রাখে সোহা। শ্রাবণ শোয়ার উপর থেকে সরে যায়। কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে যায়। সোহা চুপচাপ আগের মতো শুয়ে রইল। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। এই শ্রাবণ কবে স্বাভাবিক হবে? কবে পুরোপুরি সুস্থ হবে? যা একটু সুস্থ হয়ে উঠেছিল এখন আবার অসুস্থ হয়ে পড়ছে। প্রায় সপ্তাহখানেক ধরে রাতে ঘুমায় না বললেই চলে। মাত্র কয়েক ঘন্টা ঘুমায়, বাকি রাত জেগেই পার করে। ঘুম না হওয়ার কারণে কি আরও বেশি এমন করে? সকালে শ্রাবণের বাসখাই গলার স্বর শুনেই শোয়ার ঘুম ভাঙে। চোখ করে শ্রাবণের দিকে তাকাতেই শ্রাবণ কর্কশ গলায় বলে, এই ডাইনি বাচ্চা, এখনও মরার মতো পরে ঘুমাচ্ছিস? ভার্সিটিতে যাবি না? আজকে না তোর ইম্পর্টেন্ট ক্লাস আছে? শোয়া থেকে উঠে বসতে বসতে ঘুম জড়ানো গলায় বলে, কটা বাজে? 8টা বাজতে চলো। শোয়া তাড়াহুড়া করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। অন্যটা কোনো রকম গায়ে জড়িয়ে ওয়াশরুমে প্রবেশ করে। এ তো বেলা হয়ে গেল, আরও টেরি পেল না। শ্রাবণ তৈরি হয়ে নেয়। 5 মিনিটের মধ্যে শোয়ার ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। দ্রুত হাত মুখ মুছে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। মাঝদি আন্টি কি এসেছেন আজ? নাস্তা তৈরি করেছেন? টেবিলের কাছে এগিয়ে এসে টেবিলের উপর নাস্তা দেখতে পায়। শ্রাবণ একটা চেয়ার টেনে বসে। শোয়ার সামনে নাস্তা এগিয়ে দিয়ে বলে, তুমি খেতে থাকো, আমি আসছি, আর কিছু লাগলে নিও। শ্রাবণ চুপ থাকে। শোয়ার সব কিছু ওর সামনে এগিয়ে দিয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। শোয়া রেডি হয়ে হতেই শ্রাবণ খাওয়া শেষ করে রুমে ফিরে আসে। ওর দিকে একবার তাকিয়ে শোয়া আরও দ্রুত রেডি হতে শুরু করে। ব্যাগ কাঁধে নিয়ে শ্রাবণের সঙ্গে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। শ্রাবণ দরজা লক করে শোয়ার হাত ধরে লিফটের দিকে আগায়। শোয়াকে ক্লাসে বসিয়ে দিয়ে বন্ধুদের কাছে এগিয়ে এসে দাঁড়ায় শ্রাবণ। আসান শ্রাবণের মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তোর বলতো? কি হবে? কিছু তো একটা হয়েছেই। কিছুই হয়নি, চুপু কেমন রাগে রাগি কেন? শ্রাবণ চুপ করে থাকে। হাসান আবার বলে, বেশ কিছুদিন ধরেই দেখছি তোর মেজাজ কেটকেটে হয়ে আছে, কোনো সমস্যা হলে বল। পাশ থেকে শিপাত বলে, ভাবি বোধহয় আদর করে না, সেই জন্য এমন রেগে আছে। এমন কটমট করে তাকায় শিপাতে দেখে। শিপাত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি কি মিথ্যে বলেছি? তোর বাজে কথা বন্ধ রাখ।
বাজে কথা কখন বললাম? বিবাহিত পুরুষদের এই একটাই শখ। শ্রাবণ খপ করে চেপে ধরে শিপাদের মুখ, দাঁতে দাঁত পিষে বলে, আর একটা কথা বলে তোর মুখ ভেঙে দেব। ছেড়ে দিতে শ্রীপাদ আবার বলে, কথা বললেই দোষ, তোর উচিত কথা তোর পেছনে ভরে রাখ শালা। সরি ভাই, আমার কোনো বোন নেই, আর থাকলেও তোর কাছে বিয়ে দিতাম না। তোর বোনকে বিয়ে করতো কে? শিবাত আরও কিছু বলতে চাইছিল, এর মধ্যে রাবে বলে, আরে ভাই চুপ কর তো। শ্রাবণের দিকে তাকিয়ে বলে, রাতে ঘুমাসনি নাকি? সাকিব বলে, বউ থাকতে আবার কিসের ঘুম? আমার যদি বউ থাকতো তাহলে আমি মাসে একদিন ঘুমাতাম না। রাবি বলে, এই জন্যই তোর বউ নেই। বাপরে, কেমন বুঝলো আমার একটা বউ লাগবে? আঙ্কেল যেন জীবনে না বুঝেন তোর বউ লাগবে। শালা, আমাকে অভিশাপ দিচ্ছিস? তোর কপালে বউ জুটবে না আগামী 50 বছরের মধ্যে।